খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশে সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। লাইসেন্স বা গাড়ি নিবন্ধন সহ বিআরটি এর সব সেবা আপাতত বন্ধ। শিগগিরই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিদ্ধান্ত হয়নি মেট্রো রেলের। এবং গ্রেটেস্ট শো অন আর্থ, অলিম্পিকের পর্দা উঠছে আজ প্যারিসে। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। দুপুর 12টার নিউজ আওয়ার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই নাশকতাকারীদের ধরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে সকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রবাসীদের আইন ভাঙার উস্কানি দিচ্ছে। এতে বিভ্রান্ত হয়ে অনেক প্রবাসী রুটি রুজির পথ ধ্বংসের পাশাপাশি দেশের ভাবমূর্তিও নষ্ট করছেন। এ বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আন্দোলনের নামে নৃশংস হত্যাকাণ্ড ও সরকারি বেসরকারি স্থাপনায় নাশকতার ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দুর্বৃত্তরা এবার তাণ্ডব চালাতে গান পাউডার ব্যবহার করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলেননি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তার কথা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে। একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিয়েছি। পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? গত কয়েকদিনে বাংলাদেশ জুড়ে চলা সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. It is imperative that the government provides the details of those killed, injured or detained for the benefit of their families. I think we have been extremely clear in expressing our concern about what is happening in Bangladesh, about the mass arrests, the killings we have seen. It is very important that people demonstrate peacefully and that the authorities guarantee that right for peaceful demonstration. All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. দর্শক, রাজশাহীতে আজ কারফিউ শিথিল থাকবে বেলা 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। নগরীর আলুপট্টি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। যাচ্ছি তার কাছে। বুলবুল, রাজশাহীতে মাত্র 3 ঘন্টা কারফিউ শিথিলতা দেখতে পাচ্ছি, সেখানে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসছে কিনা, কেমন দেখছেন আজকে জনসাধারণের চলাচল? আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ শিথিলতা রয়েছে। সেখানে আমরা রাজশাহীতে মাত্র 3 ঘন্টা কারফিউ শিথিলতা দিয়েছে এখানকার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসন। যানবাহন সেগুলো চলাচল করতে শুরু করেছে। আর শুক্রবার যেহেতু আজকে জুমার নামাজ আছে, আসলে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যে আসলে
বিরোধীরা, সে কারণে আসলে এই কার্ফিউ শিথিলতাটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। এবং মোটামুটি কিন্তু আজকে অন্য দিনের তুলনায় বেশ ভালো চেকপোস্ট ছিল। পুলিশ তল্লাশি করেছে, অপরিচিত বা বাহিরের লোকজনদেরকে কিন্তু শহরের ভিতরে খুব বেশি প্রবেশ করতে দেয়নি। তবে এই পরিস্থিতি এখন শিথিলতার দিকে যাচ্ছে, শহরে নিয়ে আসা হয়েছে। এবং মোটামুটি কিন্তু আজকে অন্য দিনের তুলনায় বেশ ভালো চেকপোস্ট ছিল। পুলিশ তল্লাশি করেছে, অপরিচিত বা বাহিরের লোকজনদেরকে বাস, আন্তজেলা বাস এখন শিথিলতার দিকে যাচ্ছে। শহরের ভিতরে যা আছে তাদের কিন্তু কার্যক্রম, দোকানপাট খোলা, সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এবং আমরা দেখছি যে এর ভেতরেও কিন্তু আসলে সীমিত পরিসরে বাস, আন্তজেলা বাস বা দূরপাল্লার বাস সেগুলো কিন্তু চলাচল করছে। পরিস্থিতি যেসব কিন্তু আসলে জনজীবনের খুব বেশি যে দুর্ভোগ সেটা হচ্ছে না। জনজীবনে মানুষজনের যে কার্যক্রম সে কার্যক্রম চালিতে পারছে এবং তারা প্রত্যাশা করছে আসলে এই শিথিলতা ক্রমান্বয়ে বাড়াতে হবে, পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হবে। বুলবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজশাহীতে ছিলাম এতক্ষণ, সেখানে কারফিউ শিথিলতা নিয়ে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। জানাচ্ছিলেন যে রাজশাহীতে স্বাভাবিক জীবনে ফিরে আসার একটি চেষ্টা চলছে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিআরটি এর সব কার্যক্রম আপাতত বন্ধ। কোটা আন্দোলনকে ঘিরে চলা নাশকতায় অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভারও, যার কারণে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ বিআরটি এর দেয়া 19টি সেবার কোনোটি আপাতত দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এটি চালু হবে সেটাও নিশ্চিত নয়। শফিউল হকের রিপোর্ট। 19 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতায় বাদ পড়েনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ। বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে ভেহিকল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসির যন্ত্রপাতি নির্বিচারে ভাঙচুর চালায় নাশকতাকারীরা। জ্বালিয়ে দেয় গাড়ি, যন্ত্রপাতি ও সার্ভার কেবল। হয়েছে লুটপাটও। সাধারণ মানুষের পরিশ্রমের টাকায় সাধারণকেই সুবিধা দিতে বানানো এই স্থাপনা যেন মুহূর্তেই চুরমার হয়ে যায়। হামলার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে অফিস জুড়েই। ভেস্তে গেছে গাড়ির অত্যাধুনিক ফিটনেস কার্যক্রম। কবে বিআরটি এর কার্যক্রম শুরু হবে, কবে আমরা কাগজপত্র নবায়ন করব, এটাই আর কি আমাদের একটা চিন্তার বিষয়। বিআরটি বন্ধ, এখন কি করণীয় আমি জানি না। যে বললো ওইখানে নোটিশ টাঙানো আছে। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল কবে নাগাদ সেবা মিলবে বিআরটিএ থেকে। দুর্বৃত্তদের হামলায় আমাদের মূল সার্ভার ক্ষতিগ্রস্ত হয় এবং মিরপুরের যে ভিআইসি সেটা সম্পূর্ণ ভাঙচুর এবং সংযোগ এবং লুটপাট করা হয়। এতে আমাদের সমগ্র বাংলাদেশে বিআরটি রিলেটেড সেবা বন্ধ হয়ে গেছে। গত 16 জুলাই পর্যন্ত যাদের স্লিপের মেয়াদ ছিল তারা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের এটা বলবৎ থাকবে। ভিআইসি ছাড়া অন্যান্য কার্যক্রম আমরা আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে পারব। বিআরটিএ মিরপুর অফিসে হামলার ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় চলছে বিভাগীয় তদন্ত। 5 সদস্যের কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। শিগগির চালু হতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক্ষেত্রে বনানী ও মহাখালীর পুড়ে যাওয়া টোলঘরে হাতে হাতে টোল নেওয়া হবে। তবে মেট্রো রেল চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। আধুনিক প্রযুক্তির মেট্রো রেলের 2টি স্টেশন এখন ধ্বংসস্তূপ। আন্দোলনের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন। দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় মূল্যবান সব যন্ত্রপাতি, দেওয়া হয় আগুন। এতে করে স্টেশন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বৈদ্যুতিক সিগন্যাল সিস্টেম। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশনটির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে হতাশা প্রকাশ করেন তিনি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রাথমিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ ধারণা করছে প্রায় 350 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। বিশেষজ্ঞদের রিপোর্ট এবং প্রাথমিক মেরামতের পর সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আবারও মেট্রো রেল চালুর বিষয়টি।
একটা বিষয় শুধু একটু জানতে চাচ্ছিলাম, মেট্রো রেলের ব্যাপারে, চালুর ব্যাপারে এখন পর্যন্ত হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী ওইটাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের বক্তব্য। এদিকে 18 জুলাই রাতে বনানী ও 19 জুলাই বিকেলে মহাখালীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ঘরেও দেওয়া হয় আগুন। প্রাথমিকভাবে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এয়ারপোর্ট টোল প্লাজা, আমাদের কুড়িল টোল প্লাজা, পাশাপাশি বনানী 1 যে টোল প্লাজা, এই যে এই টোল প্লাজাগুলো চালু করার ব্যবস্থা করব। পাশাপাশি এই দুটা কিছু কাজ করতে হবে, করে আমরা এটাকে ম্যানুয়ালি আমরা চালু করতে পারবো ইনশাআল্লাহ। এমনিতেই নানা জটিলতায় এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে টোলের যন্ত্রপাতি কেনার বিষয়টি খুব সহজ হবে না, ফলে এটি চালু করতে হলে এগুতে হবে ভিন্ন পরিকল্পনায়। বিদেশি সংস্থা জড়িত আছে এবং তাদের সেফটি সিকিউরিটি প্লাস আমাদের টোল প্লাজাগুলো সিকিউরিটির কিছু প্রশ্ন আছে। তো আমরা এগুলো বিবেচনা করছি এবং দেশেরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা যত দ্রুত সম্ভব এটা ট্রাফিকের জন্য আমরা উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রতিদিন গড়ে প্রায় 50,000-এর উপরে যানবাহন চলাচল করত। টোল আদায় হতো প্রায় 40 থেকে 45 লাখ টাকার মতো। ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে জনজীবন। চেষ্টা চলছে ক্ষয়ক্ষতির নিরূপণ এবং এই ধ্বংসযজ্ঞ সরানোর। আবারও এগুলো মেরামত করে শিগগিরই হয়তো যান চলাচল শুরু হবে। তবে সারা বাংলাদেশে যে ধরনের ধ্বংসযজ্ঞ, দুর্বৃত্তায়ন এবং মৃত্যু ঘটেছে, এর ফলে বাংলাদেশের যে ক্ষত তৈরি হয়েছে সেটি কি সহজে শোকানো যাবে? মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। পদ্মা সেতু পার হয়ে দিনে মাত্র একবার যশোরে থামবে ট্রেন, তাও শহর থেকে 15 কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশনে। এর ফলে ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে তেমন সুফল মিলবে না বলে মনে করছেন যশোরবাসী। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় দ্রুত ঢাকায় আসা যাওয়ার স্বপ্ন দেখেছিলেন যশোরবাসী। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত আসা যাওয়া করা সম্ভব হলেও দিনে মাত্র একবার যশোরের মূল স্টেশন থেকে 15 কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশনে থামবে ট্রেন। যশোরের মানুষের চাওয়া, যশোর স্টেশনের মানুষ অর্থাৎ যশোর শহরের মানুষ যেন যশোর জংশনকে ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে। রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুপদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যশোরবাসী চাইছেন যশোর জংশন থেকে ঢাকায় অফিস ধরার মতো ট্রেন। তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে স্মারকলিপিও দিয়েছে রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। পরিবহন খরচ সাশ্রয় হবে, হচ্ছে পরিবেশ বান্ধব রেল, সেক্ষেত্রে পরিবেশের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রেলকে প্রধান মাধ্যম করতে হবে। তাতে যদি আমাদের দাবি দেওয়া পালন করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। যশোরবাসীর দাবির বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আমাদের কাছে যে স্মারকলিপি প্রদান করেছে, এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছি এবং এখনো কোনো রেসপন্স আমরা পাইনি। পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেন যশোরকে স্পর্শ করলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে বলে আশা ব্যবসায়ীদের। যতগুলো ট্রেনই আমার যশোরকে স্পর্শ করে তার গন্তব্যস্থলে পৌঁছাক, তাহলে ট্রেনও লাভবান হবে অর্থনৈতিকভাবে, আমার যশোরের মানুষ এবং ব্যবসায়ী সকলেই লাভবান হবে। 3 ঘন্টায় যখন যাতায়াত ব্যবস্থা চালু হবে, তখন আমদানিকারকরা বিভিন্ন প্রয়োজনে বন্দরে আসতে ফ্রিকোয়েন্টলি, তারা সকালে এসে কাজ করে আবার বিকেলে চলে যেতে পারবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারত থেকে আমদানির কারণে বগুড়ার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমেছে, তবে খুচরা বাজারে এর প্রভাব নেই। রাজাবাজার থেকে জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। গত কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজও আমদানি হয়েছে। পেঁয়াজের দাম বাড়তে বাড়তে 120 টাকা 30 টাকা কেজি চলে গেছিল। সেই পেঁয়াজ এখন দাম কমে আবারও 90 টাকা কেজিতে এসেছে পাইকারি। কিন্তু ভারতের যে পেঁয়াজ, সে পেঁয়াজের তুলনামূলকভাবে অনেক কম, বলতে পারেন যে তার মানটা অনেক কম। আমাদের দেশে দেশি পেঁয়াজ অনেক ভালো, তাই দামটা একটু বেশি থাকে আর মানুষের কাছে চাহিদাও বেশি। কিন্তু তারপরেও পেঁয়াজের দাম কেন কমছে না, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। তো আমি একটু কথা বলবো যিনি পেঁয়াজের সম্পর্কে বলতে পারেন। পেঁয়াজ কয়েকটা থানায় প্রচুর পেঁয়াজ আছে, কারণ হলো যে এই ভারতের দাম বাড়ার কারণে গৃহস্থ আটকে দেয়,
হাটে আমদানি কম হয়, এই জন্য হাটে পেঁয়াজের দাম বেশি হয়। যদি প্রচুর মজুদ থাকে তবে কেন পেঁয়াজ আপনার হলো কম দাম হচ্ছে না? পেঁয়াজ যদি মানুষের নাগালের মধ্যে থাকতো তাহলে অবশ্যই মানুষ পেঁয়াজ কিনতে একটু আগ্রহ বোধ করত। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজধানী ঢাকার বাইরে উত্তরবঙ্গ এবং আরও অনেক জায়গায় সবজির দাম কমলেও বিপরীত চিত্র খুলনায় নিউ মার্কেট কাঁচা বাজার থেকে, জানিয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। খুলনার যে কেসিসি পাইকারি বাজার থেকে যেমনটি সবজির বাজার সম্পর্কে জানাচ্ছিলাম, সেখানে আমরা জানিয়েছি যে পাইকারি বাজারে যে সবজির দাম 20 টাকা, খুচরা বাজারে সেটার দাম কিন্তু 70 থেকে 80 টাকা। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার কেডিএ নিউ মার্কেট যে মাছের বাজার, এই মাছের দাম কিন্তু গত কয়েকদিন কিন্তু বেশ চড়া। এই মুহূর্তে ভেটকি মাছ আমরা বাজার যেটা দেখেছি যে 850 টাকা থেকে 900 টাকা করে কেজি, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে এখানে 800 টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 400 450 টাকা কেজি, এবং সবথেকে আকর্ষণীয় যে ইলিশ মাছ সেটি কিন্তু কেজি সাইজের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 1600-1700 টাকা করে কেজি। এছাড়া মাংসের বাজার যদি বলি যে মাংসের যে সাধারণের জন্য যে পোলট্রি মুরগি, যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, কক মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে গত বেশ কিছুদিন ধরেই 750 টাকা করেই কেজি বিক্রি হচ্ছে। বরাবরই যেটি অভিযোগ থাকে যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিন্তু দামের ব্যাপক পার্থক্য, এটি মূলত ক্রেতাদের অভিযোগ। এই ছিল আমার কাছে খুলনার কেডিএ নিউ মার্কেট যে খুচরা বাজার, সেখান থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পোবালি ব্যাংক পিএলসি। জরিমানা ছাড়াই 31 জুলাই পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল, ঋণের কিস্তি জমা দেয়া যাবে, এমন সিদ্ধান্তের কথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সহিংসতার কারণে ব্যাংক, ইন্টারনেট এবং বেশিরভাগ এটিএম বুথ বন্ধ ছিল, যে কারণে কিস্তি বা চার্জ পরিশোধের দিন থাকলেও তা পরিশোধ করতে পারেনি গ্রাহকরা। মানবিক বিবেচনায় কিছু ব্যাংক বিলম্বের জন্য বাড়তি চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে জানায় এরকম পাওনা 31 জুলাইয়ের মধ্যে জরিমানা ছাড়াই শোধ করা যাবে। এমনকি কোনো প্রতিষ্ঠান বাড়তি সুদ বা চার্জ নিলেও তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে গ্রাহক এ সময় কোনো কিস্তি দিতে না পারলেও তা বন্ধ বা বাতিল করা যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ পর্যায়ে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মিশ্র ফলের বাগান করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোক্তা মাসুদ রানা। তার সহযোগিতায় স্থানীয়রাও বাড়ির আঙিনায় ফল চাষ করে দেখছেন লাভের মুখ। উদ্যোগী তরুণ মাসুদ রানা চান কৃষি আর পর্যটনকে এক করে নতুন কিছু করতে। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশাল জায়গা জুড়ে ফলের বাগান, সেখানে আম, মাল্টা, কমলা, পেয়ারা, আঙ্গুর ছাড়াও চেনা অচেনা নানা ফলের গাছ, আছে কয়েক লাখ চারা গাছ। এ বাগানে ব্যস্ত সময় কাটে উদ্যোক্তা মাসুদ রানার। যদিও আইন বিষয়ে লেখাপড়া আর কর্মজীবন শুরু, তবে 6 বছর আগে সিদ্ধান্ত নেন বাগান করার। শুরুতে মাত্র 1 বিঘা হলেও আজ তা 17 বিঘার মিশ্র ফলের বাগান। 2 লাখ টাকা পুঁজিতে শুরু। এখন কেবল ফল গাছের চারা বিক্রি হয় বছরে 30 লাখ টাকার, আর 1,10,000 টাকা আসে ফল থেকে। খাগড়াছড়ি, বান্দরবন, রিসেন্টলি উখিয়া, কুতুপালঙ্গে বাগান করে দিয়ে আসলাম। আশেপাশে আমি অনেক বাগান করেছি এবং অনেক বাগানে আমার চারা দিয়ে বাগান করা। আধুনিক কৃষিও একটি শিল্প, এই ধারণা নিয়েই এগিয়ে যেতে চান তরুণ মাসুদ রানা। জানালেন কৃষিভিত্তিক পর্যটনে তার পরিকল্পনার কথা। আমি অ্যাগ্রো ট্যুরিজম করতে যাচ্ছি, মানে মানুষ আসবে, ফল দেখবে, খাবে এবং নিয়ে যেতে পারবে। সাথে আমি একটা সুইমিং করব, কটেজ করব। মাসুদ রানার বাগান থেকে চারা নিয়ে অনেকেই বাড়ির আঙিনা ও আশপাশে ফল চাষ করে পাচ্ছেন সফলতা। আঙ্গুরের চাষ করছি, এটা জার্মানির ভেরা জাত নামক আঙ্গুর, ব্যাপক ফল ধরছে। আঙ্গুরের বাগান দেখে আমার মনে খুব আগ্রহ জাগছে এবং আঙ্গুরটা খুব মিষ্টি। ফল চাষে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি অফিস। পঞ্চগড় জেলায় ফল চাষের একটা নীরব বিপ্লব হচ্ছে। নতুন উদ্যোক্তাদেরকে আমরা এই কিভাবে নতুন নতুন জাতের ফল লাগাইতে হয়, কিভাবে তাদের পরিচর্যা করতে, এই সমস্ত বিষয়ে আমরা কারিগরি দিক নির্দেশনা দিব।
শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে দেশের বাইরের খবর। গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক প্রতিবেদনে বিবিসি জানায়, গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কঠোর মনোভাব নিয়ে কথা বলেন কমলা। গতকাল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে দুজনের মধ্যে গঠনমূলক এবং খোলামেলা আলোচনা হয়েছে। গাজায় হতাহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমলা বলেন, কিভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করছে তা গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসার একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন তিনি। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চীনের মধ্যস্থতা চেয়েছে ইউক্রেন সরকার। বেইজিংয়ে দুদিনের সফরে এই সহায়তা চান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বৃহস্পতিবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে রাশিয়া আলোচনায় বসতে আন্তরিক হলে ইউক্রেনও আপত্তি করবে না বলে জানান কুলেবা, কিন্তু রাশিয়ার দিক থেকে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য মস্কো কিয়েভ সরাসরি আলোচনা শুরু করার সব শর্ত এখনও পূরণ হয়নি, তাই আলোচনার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে এবারই প্রথম চীনের সহায়তা চাইল ইউক্রেন। এমন একটা সময় কুলেবা বেইজিং সফর করলেন যখন রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে অনুকূল পরিবেশ তৈরির জোর চেষ্টা চালাচ্ছে কিয়েভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের বৈধতা না থাকা শান্তি আলোচনায় বসার ক্ষেত্রে বড় বাধা বলছে রাশিয়া। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেলেনস্কির মেয়াদ গত 20 মে শেষ হওয়ায় তার সঙ্গে শান্তি আলোচনায় বসতে দ্বিধান্বিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্পাহানি স্পোর্টস নিউজ। জাতীয় দলের জার্সিতে প্রায় 1 বছর আগে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি। দেশসেরা এই ওপেনার গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন। ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি। মাঝে প্রিমিয়ার লিগ ও বিপিএল খেলেছেন, তবে জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসর। গুঞ্জন আছে ওই টুর্নামেন্ট দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন বাঁহাতি ওপেনার। আমরা তামিমের জন্য অপেক্ষা করছি। আমরা তাতে শুনে আমি একটু আগে বলেছি যে উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি এবং শেষ তার যে আলাপ আলোচনা করার কথা সেটা হচ্ছে মাননীয় বোর্ড সভাপতির সাথে যে আলোচনা করবে বলে তামিম বলেছে। তো যদি তামিম ওই জায়গাটায় যদি আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয়। নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। একই দিন সন্ধ্যা 7:30টায় শুরু হবে শ্রীলঙ্কা পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল। 2018 সালে এশিয়া কাপ থেকে প্রথমবার ক্রিকেটের কোনো বড় শিরোপা জেতে বাংলাদেশ। কাঙ্ক্ষিত সেই শিরোপা ধরা দেয় মেয়েদের হাত ধরেই। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের মেয়েদের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সবশেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 114 রানের দাপুটে যায়। এদিকে গ্রুপ পর্বে 3 ম্যাচের সবকটিতেই জিতেছে 8 বারের চ্যাম্পিয়ন ভারত। টি20তে এখন পর্যন্ত 13 বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে 11 জয় ভারতের, বাকি 2টিতে জিতেছে বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ, এই গ্রহের সবচেয়ে বড় কোনো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে স্টেডিয়ামের বাইরে সিন নদীর তীরে। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। এএফপি জানিয়েছে পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। 3000 সঙ্গীত ও নৃত্যশিল্পী এবং অন্যান্য পারফর্মার এতে অংশ নেবেন। বাংলাদেশ সময় রাত 11:30 থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে 4 ঘন্টা।
উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে সিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা। নিউজ আওয়ার এ পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। দুর্বৃত্তদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী। বাংলাদেশের সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। লাইসেন্স বা গাড়ি নিবন্ধন সহ বিআরটি এর সব সেবা আপাতত বন্ধ। শিগগিরই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিদ্ধান্ত হয়নি মেট্রো রেল। গ্রেটেস্ট শো অন আর্থ, অলিম্পিকের পর্দা উঠছে আজ প্যারিসে। পাইকারিতে কমলেও খুচরায় এখনও চড়া পেঁয়াজের দাম। ক্রেডিট কার্ডের বিল বা ঋণের কিস্তি শোধে জরিমানা লাগবে না 31 জুলাই পর্যন্ত। গাজায় যুদ্ধের ইতি টানার এখনই সময়, নেতানিয়াহুকে বললেন কমলা হ্যারিস। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মাঠে ফিরতে পারেন তামিম ইকবাল। Sponsored by Abiba Finance Limited. এই ছিল দুপুর 12টার নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।